শেখ হাসিনা এই যে বললেন যে আপনাদের মতো যে নেতারা নির্বাসনে আছেন তাদেরকে নিয়ে তিনি ফিরবেন, আপনারা তালিকা চূড়ান্ত করেছেন কারা কারা ফিরবেন দেশে এবং একসাথে ডিসেম্বরেই ফিরছেন? তাহলে এটা হচ্ছে অবশ্যই আমাদের একটা সাংগঠনিক কৌশল, যেই সাংগঠনিক কৌশলটা আমাদের সাংগঠনিক নেত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার সাথে আমরা আলোচনা করে সেই কৌশলটা নির্ধারণ করব। আমাদের যেই এই মুহূর্তে সবচেয়ে বড় যে লক্ষ্য সেটা হচ্ছে যে বাংলাদেশে একটি সার্বজনীন একটি জাতীয় ঐক্য যাতে করে গড়ে ওঠে। এই যে একটা একটা সংস্কৃতি তৈরি হয়েছে যে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে এক্সক্লুড করে তাদেরকে সকল ধরনের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে বিরত রেখে প্রতিষ্ঠানগুলোকে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি দিয়ে ভরপুর করে দেয়া, যে জিওপলিটিক্যাল ইকুয়েশন সমীকরণে বাংলাদেশকে অংশ গ্রহণ করিয়ে বাধ্য করে অংশগ্রহণ করিয়ে একটি অস্থিতিশীল যুদ্ধ থিয়েটারে পরিণত করার যেই রাজনৈতিক সংস্কৃতি চালু হয়েছে, যেখানে উগ্র ধর্মবাদী রাজনৈতিক দলগুলো যেখানে বৃহত্তর জনগোষ্ঠীর যে ধর্মীয় অনুভূতি সেটাতে আঘাত দিয়ে ধর্মকে চরম অবমাননাকর এবং অপমানজনকভাবে ব্যবহার করে সমাজের যেই আমাদের যে সোশিও কালচারাল ফ্যাব্রিক সেটা ধ্বংস করার চেষ্টা করছে, সেগুলোকে আমরা আবারও সঠিক পথে ফিরিয়ে আনার জন্য বঙ্গবন্ধুর কন্যার এই স্বদেশ প্রত্যাবর্তনকে আমরা দেখছি একটি হিলিং প্রসেস হিসেবে, একটি প্রসেস অফ রিকনসিলিয়েশন হিসেবে। এটা যে আরো অস্থিতিশীল করতে হবে দেশকে, বা আমরা প্রতিশোধ পরায়ণ হয়ে যে বাংলাদেশে গিয়ে সেখানে এক ধরনের মানে সহিংস কার্যকলাপ করব, বিষয়টা কিন্তু একেবারেই ওরকম নয়। যদিও বা যারা সহিংসতার আশ্রয় নিয়ে আমাদের উপরে নির্যাতন করেছে, যারা মানুষ হত্যাকে বৈধতা দিয়ে ইন্ডেমনিটি দিয়েছে, দায় মুক্তি দিয়েছে, তাদের এখন মনে শঙ্কা জেগেছে যে আওয়ামী লীগ এসে সেখানে পুনরায় এই তাদের কাজগুলোর উপরে প্রতিশোধ নেবে। আমরা প্রতিশোধের রাজনীতি করি না, আমরা বিচারহীনতার বিরুদ্ধে থাকবো এবং আছি। সুতরাং সেই লক্ষ্যে যেহেতু আমরা যাব, রাষ্ট্রের যে প্রতিষ্ঠান সমূহ আছে, আমাদের নাগরিক হিসেবে যে প্রত্যাশা যে বাংলাদেশ রাষ্ট্রটা তো শুধুমাত্র গুটি কয়েক রাজনৈতিক দল যেগুলো এখন রাষ্ট্র ক্ষমতায় আছে তারাই তো একমাত্র সরকারের সিদ্ধান্ত গ্রহণকারী নন। তারা সাংবিধানিকভাবে দায়িত্ব নির্বাচন পরবর্তীতে নিয়েছেন সঠিক, কিন্তু আইন এবং সংবিধান অনুসারে তো বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো তো স্বাধীন, তাই না? আমাদের বিচার বিভাগের স্বাধীন হওয়ার কথা ছিল, তারা কতটুকু সেই স্বাধীনতা চর্চা করবে? আমাদের বাহিনীগুলো, আমাদের যে ডিসিপ্লিন ফোর্সেস, পুলিশ বাহিনী, বিজিবি, সেনাবাহিনী, বিমান বাহিনী, যেই বাহিনীগুলোকে দিয়ে এখন রাষ্ট্রীয়ভাবে আমাদের উপরে দমন পীড়ন নির্যাতন করা হচ্ছে, তারা কতটুকু বৈধ সীমারেখার মধ্যে থেকে আইন শৃঙ্খলা রক্ষার কাজ করবে নাকি রাজনৈতিক দমন পীড়নে তারা অংশগ্রহণ করবে, সেই বিষয়গুলো তো এখনো আমাদের মানে সেগুলোকে ভেবেই আমাদের কৌশলটা নির্ধারণ করতে হচ্ছে। তো সুতরাং আপনি যদি প্রশ্নটা করেন যে আমরা কাদের আস্থায় যাচ্ছি বা কাদের, আমাদের আস্থার জায়গাটা একটাই, সেটা হচ্ছে দেশের জনগণ। দেশের জনগণ চায় এই যে সহিংসতার রাজনীতি, এই যে অস্থিতিশীলতার রাজনীতি, এই যে আমাদের বিশ্ব শক্তির মধ্যে দাবার গুটি হিসেবে নিজেদেরকে রেখে ক্ষমতায় থাকার রাজনীতি, এগুলো থেকে মুক্তি দিয়ে দেশের মানুষকে একটা শান্তিপূর্ণ বাংলাদেশ, একটা অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী বাংলাদেশ এবং সাধারণ মানুষের যে আইন শৃঙ্খলা যে প্রত্যাশা সেটাকে নিশ্চিত করে একটা স্টেবল দেশ তাদের প্রত্যাশা। তাদের এখানে ওই ওয়ার থিয়েটারে অংশগ্রহণ হওয়া আর ওই নানান পাওয়ার হাংরি যে সমস্ত স্টেক হোল্ডার আছে তাদের খেলায় মাতার ইচ্ছে আর নেই। এই খেলা তারা দেখেছে, তারা এই চরম ভাঁওতাবাজি দেখেছে, প্রতারিত হয়েছে। জুলাইকে আমরা বলছি যে নৃশংস প্রতারণার মাস। যেই প্রতারণা শুরু হয়েছে চাকরির টোপ দেখিয়ে, শেষ হয়েছে বাংলাদেশকে ধ্বংস করার মাধ্যমে, সেই প্রতারণার বিরুদ্ধে আমরা আমাদের রাজনৈতিক অবস্থান। কিন্তু যারা বলছেন যে আপনাদের নেত্রী শেখ হাসিনা তিনি আসলে একরকমের মানে স্টান্টবাজি করছেন, রাজনৈতিক স্টান্টবাজি করছেন, প্রায়শই দেশে ফিরবেন বলে এবং সর্বশেষ ডিসেম্বরে ফিরবেন বলে, এবং তারা বলছেন যে মানে কর্মীরাই কেন বিমানবন্দরে চলে আসবে তাকে স্বাগত জানাতে এই ঝুঁকি নিয়ে, আর নির্বাসিত নেতারাই বা তার সাথে ফিরবেন কেন? কারণ মহিবুল হাসান চৌধুরী নফেল, আপনার কথাই যদি বলি, নিশ্চয়ই মানে একাধিক হত্যা মামলা তো আছে, আপনার বিরুদ্ধে ট্রাইব্যুনালের মামলাও আছে, মানে তার মানে আপনার বিরুদ্ধেও মৃত্যুদণ্ডের মামলাও আছে। তো সেসব মানে এবং আপনাদের যেসব মন্ত্রীরা, সাবেক মন্ত্রী এবং নেতারা যারা গ্রেফতার হয়েছেন তারা তো 2 বছরে জামিন পান নাই, নেতা কর্মী কেউই পান নাই। তো তাহলে মানে আপনারা ফিরবেন কেন আপনাদের নেত্রীর কথায়? দেখুন,
আমরা আবারও বলছি, আমাদের প্রত্যাশার জায়গা থেকে আমরা ফিরবো। আমরা তো রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর উপর একটা আস্থাশীল এবং জনগণের উপর আস্থাশীল। জনগণের প্রতিক্রিয়াটার বিষয়ে আমাদের যে আত্মবিশ্বাস আছে সেটার উপরে নির্ভর করে আমাদের দেশে ফিরতে হবে। এবং দেশে ফেরাটার জায়গাতে যদি আসি, আমাদের কিন্তু খুব কম সংখ্যক, আবারও বলছি, আমাদের খুব কম সংখ্যক নেতৃবৃন্দই কিন্তু নিষ্কৃতি পেয়েছে আত্মগোপনে গিয়ে। বেশিরভাগ নেতাকর্মী কিন্তু আমাদের কারাগারে। তো সুতরাং তাদেরকে মুক্ত করাটা হচ্ছে এখন আমাদের অন্যতম লক্ষ্য। কারণ দীর্ঘদিন ধরে আমাদের প্রেসিডিয়ামের সদস্য থেকে শুরু করে একেবারে পার্টির একটা বিশাল অংশ, সেন্ট্রাল কমিটির, তারা কারাগারে আছে। অল্প কিছু মানুষ সেখানে আত্মগোপনে দেশের ভেতরে আছে, আর কিছু বিদেশে নির্বাসনে গিয়েছে, কেউ রাজনৈতিক আশ্রয় পেয়েছে, কেউ চেয়েছে, তাই না? তো এর মধ্যে আমাদের একটা কৌশল থাকবে। আমরা প্রথমত হচ্ছে আমাদের হোমগ্রাউন্ড লিডারশিপ, সেটাকে মুক্ত করার জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা থাকবে যে হোমগ্রাউন্ড লিডারশিপকে আগে আমাকে মুক্ত করতে হবে। দেশের ভেতরে আমাদের নেতাকর্মীরা যে শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে আছে সেটা থেকে তাদেরকে মুক্ত করতে হবে, এবং সেটা থেকে মুক্ত করার জন্য আমাদের কৌশলের, এটা আমাদের নেত্রীর যাওয়া, নেত্রীর সাথে কারা যাবেন, কি প্রক্রিয়ায় আমরা সেই প্রতিরোধটা করব, সে কি প্রক্রিয়ায় আমরা বিচার বিভাগকে ফেস করব, কি প্রক্রিয়ায় আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আস্থার জায়গায় নেব, যে তারা যাতে করে আরো বেশি নির্যাতন, ধ্বংসাত্মক কার্যকলাপ উৎসাহ না দিয়ে বরঞ্চ যারা মানে তাদের সহকর্মীদেরকে হত্যা করেছে, এই যে দেখবেন সেনাবাহিনীর অফিসার যারা গভর্নমেন্টের অর্ডারে কাজ করেছে তাদেরকেও এখন কারাগারে নিক্ষিপ্ত করা হয়েছে, তাদেরও বিচার করছে। তারা কিন্তু জাস্ট অর্ডার পালনকারী। পুলিশের যে সমস্ত অফিসারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তারা কিন্তু ডিসিশন মেকার ছিল না, তারা আত্মরক্ষার্থে, তারা দাঙ্গাকালীন অবস্থায় নিজেদের অবস্থান থেকে সেই ব্যবস্থা নিয়েছে। আজকে কিন্তু সেই সমস্ত সকল বাহিনী আছে কাঠগড়ায় দাঁড়িয়ে আছে। আপনি কি ভাবছেন যে সেই বাহিনীগুলো খুব মানে ভালো মন নিয়ে সেখানে আছে, বা সরকারের প্রতি তাদের কোনো, এই সরকারের প্রতি তাদের কোনো ক্ষোভ বিক্ষোভ, কোনো মানে দুঃখ বেদনা নেই? কারণ সরকার তো ইউনুসের যে ইনডেমনিটি দেওয়ার কাজটা সেটা তো করেছে। যদি বাহিনীগুলোকে আক্রমণকারীদের বিচার করা হতো, যদি এই ঘটনাসমূহের স্বাধীন নিরপেক্ষ বিচার করা হতো এবং বলা হতো যে প্রত্যেক হত্যার অ্যাকাউন্টেবিলিটি দিতে হবে, প্রত্যেক হত্যার তদন্ত করতে হবে, সেটা আওয়ামী লীগ হোক, আওয়ামী লীগের একজন কর্মী হোক, সেটা ওই মানে মুগ্ধ হোক বা আবু সাইদ হোক, কিন্তু কোনোটারই তো সুষ্ঠু মানে ইয়ে হলো না, তদন্তই হলো না। কিছু রেকর্ড বাজিয়ে, কিছু কথা শুনিয়ে, কোনো ডকুমেন্টারি এভিডেন্স না দিয়ে, কোনো সকল পক্ষের অভিমত না নিয়ে, মতামত না নিয়ে, শুনানি না করে একপক্ষীয়ভাবে যে সমস্ত ট্রায়াল হয়েছে, যারা ভিকটিম, যাদেরকে এখন বলা হচ্ছে জুলাই শহীদ, তারা কি সেই জাস্টিস পেয়েছে? সেই 800 জন নাকি 1400 জন, আজ পর্যন্ত সেটা খোলাসা করা হয়নি এবং করা হচ্ছেও না। পোস্টমর্টেম পর্যন্ত করা হয়নি, ঠিকভাবে পোস্টমর্টেম পর্যন্ত করা হয়নি। কোথায় কার লাশ দাফন করার নাম করে দাফন করেছে, নাকি আদৌ কি, এখানে দেখাচ্ছে 800 জনের যে তথাকথিত গেজেটের তালিকা, সেখান থেকে অনেকে বলছে যে না, আমরা তো মারা যাইনি, আমরা তো এখন জীবিত আছি। হ্যাঁ, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে এবং ভাইয়ে ভাইয়ে মারামারি করে ঝগড়া হয়েছে, পাড়ায় ঝগড়া হয়েছে, তাদেরকেও কিন্তু সেই গ্যাজেটে নিয়ে যাওয়া হয়েছে। তো এই সমস্ত বিষয়গুলোর উত্তর দেশবাসী চায়, এবং এর জন্য আমাদের যে সমস্ত নেতাকর্মীদেরকে, আমাদের তো আন্দোলনের কৌশলটা একটা ধাপ অনুযায়ী হবে। প্রথম ধাপে একটা অংশ আমাদের সেখানে মাঠে থাকবে, দ্বিতীয় ধাপে আরেকটা অংশ মাঠে থাকবে। আবার আমরা যেটা বলছি যে আমাদের তো রিজার্ভ কর্মীও রাখতে হবে, তাই না? যে কারণ আওয়ামী লীগ তো 5ই আগস্টের পরে সার্ভাইভ করতে পেরেছে, অন্যতম কারণটা হচ্ছে আমাদের যে রিজার্ভ কর্মী ফোর্স দেশে, মানে তৃণমূল পর্যায়ে যারা আত্মগোপনে যেতে পেরেছে, পরবর্তীতে যারা আন্দোলন সংগ্রামে নামতে পেরেছে তাদের কারণে, আর কিছু সংখ্যক নেতৃবৃন্দ জীবন বাঁচাতে পেরেছিল বলে সেই সময়টা তো মেরে ফেলতেই চেয়েছিল, কারাগারে নিক্ষিপ্ত করে, কারা নির্যাতন করেও মেরে ফেলতে চেয়েছিল। সেই কারণে কিন্তু আমাদের ক্রমাগত আন্দোলন, দাবি এবং আমাদের প্রতিরোধের মুখে কিন্তু ইউনূসের 18 মাসের সরকারের পতন হয়েছে। ইউনূস কিন্তু খুব মানে সদিচ্ছা নিয়ে বা খুব সিনসিয়ারলি কিন্তু ক্ষমতা ছেড়ে দেয়নি, সেই ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হয়েছে। 5 বছর, 10 বছর, 50 বছরের কথা বলা ইউনূস 18 মাসেই ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হয়েছে। সেই একই কৌশল তো আমাদের কাছে আছে এই সরকারের জন্যও। আমাদের বারবার অনুরোধ থাকবে যে নিজেদের স্থিতিশীলতার স্বার্থে, নিজেদের শাসনকালের স্থিতিশীলতার স্বার্থে বিচার বিভাগকে সঠিকভাবে কাজ করতে দিন। আপনাদের বাকি সময়টুকু সুস্থিরভাবে দেশকে স্থিতিশীলভাবে পরিচালনা করার স্বার্থে দেশের বাহিনীগুলোকে আপনাদের করাল গ্রাস থেকে মুক্তি দিন। তা না হলে আপনাদের পতন ইউনূসের চাইতে আরো খারাপ ভাবে হবে। কারণ আপনারা যাদের ঘাড়ে চেপেছেন সেই অপরাজনৈতিক শক্তি কত ভয়াবহ, মারাত্মক, আপনার মানে বিষাক্ত ছবল দিবে আপনাকে, সেটা তখন আপনারাই বুঝতে পারবেন। তাই গণতান্ত্রিক সকল শক্তি সমূহের মাঝে একটি ঐক্য স্থাপন করার জন্যই
শান্তির বার্তা নিয়ে, রিকনসিলিয়েশনের বার্তা নিয়ে এবং বিচারের দাবি নিয়েই শেখ হাসিনার প্রত্যাবর্তন হচ্ছে। শেখ হাসিনার প্রত্যাবর্তন, বঙ্গবন্ধুর কন্যার প্রত্যাবর্তন বাংলাদেশে প্রতিশোধের রাজনীতি করার জন্য, দেশকে অস্থিতিশীল করার জন্য, দাঙ্গা বিক্ষুব্ধ করার জন্য হচ্ছে না। কিন্তু যদি শান্তির পথ আমাদের জন্য বন্ধ হয়ে যায়, প্রতিরোধ করা ছাড়া আমাদের পক্ষে আর কোনো রাস্তাও কিন্তু খোলা থাকবে না। সেই লক্ষ্যেও কিন্তু আমরা পরিকল্পনা সাজিয়েছি। ডিসেম্বরে কেন? মানে আপনি দেখেছেন কিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর একদিকে বলছেন যে শেখ হাসিনার নিজে নিজে ফেরার কোনো উপায় নাই, মানে বোঝা যাচ্ছে তারা ট্রাভেল পাস দেবেন না, এ ধরনের মানে টেকনিক্যাল ইস্যুগুলোতেও শেখ হাসিনার আশাটা হয়তো বিলম্বিত করতে চান, ঠেকাতে চান। অন্যদিকে বলছেন যে আসবেনই যদি ডিসেম্বরে কেন, অগাস্টে নয় কেন, সেপ্টেম্বরে নয় কেন, কেন নয় মহিবুল হাসান চৌধুরী নওফেল? কারণ একটি রাজনৈতিক সরকার ফেব্রুয়ারি মাসেই দায়িত্ব নিল। একজন রাজনীতিবিদ হিসেবে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা, তিনিও তো একজন রাজনীতিবিদ, তিনিও জানেন একটি রাজনৈতিক সরকারের রাষ্ট্রের উপরে যথাযথ নিয়ন্ত্রণ আসতে, রাষ্ট্রকে পরিচালনাগত অবস্থানে নিয়ে আসতে তাদের একটা সময় লাগে, তাই না? তো ডিসেম্বরে কেন বা জানুয়ারিতে না কেন বা নভেম্বরে না কেন, এটাও সেই রাজনৈতিক প্রজ্ঞার জায়গা থেকে এক ধরনের বার্তা যে ইউ গেট ইউর অ্যাক্টস টুগেদার বাই ডিসেম্বর। আপনি একজন রাজনৈতিক সরকার হিসেবে, সরকার প্রধান হিসেবে, ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি টু গেট থিংস ইন অর্ডার বাই ডিসেম্বর। ইউ গেট ইউর অ্যাক্টস টুগেদার। তো সুতরাং আমরা একটা রাজনৈতিক দল হিসেবে, আমাদের নেত্রী একজন রাজনৈতিক নেতা হিসেবে আরেকটি রাজনৈতিক দলের প্রতি বার্তা হচ্ছে যে আপনি ঘর গুছান, নয়তো সেই ঘর ভেঙে পড়বে। সুতরাং ডিসেম্বরটা হচ্ছে, আমরা মনে করি, যথেষ্ট পরিমাণ সময়। এখন সেই সময় বাড়বে কি কমবে সেই বিষয়ে আমি মন্তব্য করতে পারবো না। তবে একটি রাজনৈতিক দল হিসেবে আরেকটি রাজনৈতিক সরকারকে কোনো সময় না দিয়ে আমরা তাদের কাছে কিছু দাবি করব এবং সেই দাবি তারা দিতে পারবে, সেই প্রত্যাশা, সেই মানে আনরিজনেবল এক্সপেকটেশন তো আমরা করি না। বিকজ আমরাও তো একটা রাজনৈতিক সরকার পরিচালনা করেছি 15 বছর ধরে। তার আগে বঙ্গবন্ধু কন্যা 5 বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। তো প্রায় 21 বছরের প্রধানমন্ত্রী, তিনি জানেন না রাষ্ট্র পরিচালনা করাটা কতটুকু কঠিন। তো সুতরাং সেই কঠিন অবস্থায় যারা এখন রাষ্ট্র পরিচালনা করছে তাদেরকে তো সময় দেওয়ার প্রয়োজন আছে, সেটাই হচ্ছে বার্তা। আমরা বিভিন্ন সূত্রে শুনি যে আপনি তো আন্তর্জাতিক বিভিন্ন পক্ষগুলোর সঙ্গে আপনিও সক্রিয়ভাবে যোগাযোগ রাখেন, আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেন। আন্তর্জাতিক পক্ষগুলোর কাছ থেকে আপনারা কোনো গ্রিন সিগন্যাল পাচ্ছেন যে দেশে আপনাদের ফেরা উচিত? ভারত সরকারের কাছ থেকে আপনাদের সংকেত কি? মানে আপনারা দেশে ফিরবেন, শেখ হাসিনা দেশে ফিরবেন, এর পক্ষেই এখন আন্তর্জাতিক পক্ষগুলোর অবস্থান? আন্তর্জাতিক মহলে ইউনুস, তার যে অবস্থানটা ছিল, তার বিলিয়ন বিলিয়ন ডলারের যে লবিস্ট, তার যে প্রেজেন্স, তার যে ইনভেস্টমেন্ট ইউরোপে, আমেরিকাতে, সেই ইনভেস্টমেন্টের ফসল সে ইতিমধ্যে তুলে নিয়ে গিয়েছে। তার প্রতিশোধের জায়গা থেকে তার কাজটা সে করে নিয়ে গিয়েছে এবং যারা তাকে সমর্থন দিয়েছে তাদের পারপাসটাও সে সার্ভ করে দিয়ে চলে গিয়েছে। আন্তর্জাতিক মহল এই মুহূর্তে তাদের যে খেলোয়াড়, মূল খেলোয়াড়, স্ট্রাইকার, সে এখন মাঠে নেই। তো পরবর্তী যে খেলোয়াড়রা আছে তাদের জন্য কতটুকু তারা রেফারিং করবে সেটাও কিন্তু এখন ভেবে দেখতে হবে। এখন কিন্তু যেহেতু দেখা গিয়েছে যে তাদের মূল খেলোয়াড় চলে যাওয়ার পরে খেলছে হচ্ছে কিছু উগ্রবাদী, খেলছে হচ্ছে কিছু উগ্র ধর্মপন্থী রাজনৈতিক দল এবং প্রশাসন, তারা পরিচালনা করছে। এবং তাদের দেশগুলো যেগুলো আছে, পশ্চিমা বিশ্ব যদি আমি বলি, সেইখানেও উগ্র ধর্মীয় সংগঠনগুলো যেভাবে করে ডালপালা বিস্তার করছে, সমাজে যেভাবে করে তাদের অবস্থান জানান দিচ্ছে, এবং সেখানেও তাদের যেই সুপ্রিমেসিস্ট, ফ্যাসিস্ট যেই দর্শন, রাজনৈতিক ধর্মীয় রাজনৈতিক দর্শন, সেটাকে যেভাবে প্রতিষ্ঠিত করছে, তারাও এখন উদ্বেগ এবং তাদের এখন উৎকণ্ঠা অনেক যে বাংলাদেশ যদি হয়ে যায় হচ্ছে 17 কোটি মানুষের জন্য একটা উগ্রবাদ রপ্তানির আবাসস্থল, ক্ষেত্র, তাহলে তাদের কি হবে? আপনি যেমন ধরুন যুক্তরাজ্যে প্রায় 1 মিলিয়নের মতন বাংলাদেশি আছে, আর বাংলাদেশ যদি আমাদের যে মাদার কান্ট্রি, যে মাতৃভূমি, সেটা যদি উগ্রবাদের, চাষাবাদের জায়গায় চলে যায়, সেখানে সে 1 মিলিয়নের উপরে কিভাবে এফেক্ট করবে? আপনার মার্কিন যুক্তরাষ্ট্রে বিশাল একটা জনগোষ্ঠী বাংলাদেশের আছে। তো আমাদের দেশটাই যদি উগ্রবাদের একটা আখড়ায় পরিণত হয়, তারা কিভাবে ইনফ্লুয়েন্সড হবে এবং তারা কিভাবে উগ্রবাদের দিকে ঝুঁকে পড়বে? এই ধরনের রিস্ক গুলো ইউরোপের জন্য, আমেরিকার জন্য, এগুলো তো আছেই। সুতরাং তারা মুখে যাই বলুক না কেন যে এই ভায়োলেন্ট এক্সট্রিমিজম আটকানোর জন্য মানে লিবারেল এক্সট্রিমিজমকে প্রশ্রয় দিতে হবে বা স্পেস দিতে হবে, যেই হোমিওপ্যাথিক মানে রাজনৈতিক দর্শন, যে লাইক কিওরস লাইক, সেটাও কিন্তু যে ভুল দর্শন, সেটা কিন্তু এখন তারা বুঝতে পারছে যে আমি আল কায়েদাকে
আটকানোর জন্য জামায়াত ইসলামীকে ইনজেক্ট করব, সেটা একটা কৌশলগতভাবে কিন্তু দীর্ঘমেয়াদে তাদের জন্য ভয়াবহ একটা মানে পরিণতি ডেকে আনবে। এই জিনিসটা তারা